গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াসের এক্সাম আসতে চলেছে, তার জন্য জিকেজিএস এর ওপর থেকে আজ 36 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা 35টা ক্লাস জিকেজিএস এর ওপর থেকে কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে দেখবে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে তার লিঙ্ক প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে সেই ক্লাসগুলো পরপর করে নিতে পারবে। তো শুরু করছি আজকে জিকেজিএস এর উপর থেকে 36 নম্বর ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, জালিয়ানা ওয়ালাবাগ হত্যাকাণ্ড অর্থাৎ গণহত্যার প্রতিবাদে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্য পদ থেকে কে পদত্যাগ করেছিলেন? তো জালিয়ানা ওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের কে পদত্যাগ করেন তার নামটা মাথায় রাখবে, শঙ্করন নায়ার। ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো জালিয়ানা ওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল যদি কোশ্চেন দেয়? জালিয়ানা ওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল 13 এপ্রিল 1919 সালে জালিয়ানা ওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়। তো এর 2-3 দিন আগে অর্থাৎ 1919 সালে 10ই এপ্রিল এই জালিয়ানা ওয়ালাবাগ হত্যাকাণ্ডের আগে সত্যাগ্রহের সাথে জড়িত দুজন ব্যক্তি, একজন হলেন ডাক্তার সাইফুদ্দিন কিচলু। ডাক্তার সাইফুদ্দিন ডাক্তার সাইফুদ্দিন কিচলু। আরেকজন ডাক্তার ডাক্তার সত্যপাল। তো সাইফুদ্দিন কিচলু এবং ডাক্তার এই সত্যপালকে রাওলাট আইনের অধীনে কিন্তু এদেরকে গ্রেপ্তার করা হয়, এবং এদের গ্রেপ্তার করলে পাঞ্জাবে কিন্তু একটা অশান্তির সৃষ্টি হয়। এরপর সেই টাইমে পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানা ওয়ালাবাগের নামক একটা জায়গাতে ফসল কাটার যে উৎসব ওরা পালন করে, বৈশাখী উৎসব, সেই বৈশাখী উৎসবে সেখানে একটা জনসভার আয়োজন হয়। এই সভাতে জেনারেল আর ডায়ারের ফুল ফর্ম হলো আর ফর রেজিনাল্ড। জেনারেল রেজিনাল্ড ডায়ার, আর ডায়ার, অনেক সময় অপশানে কি থাকবে আর ডায়ার। তো জেনারেল আর ডায়ার এসে নির্বিচারে এই সভাতে গুলি চালান, এবং এর ফলে প্রায় 2000 জন লোক কিন্তু মারা গিয়েছিলেন, যেটা জালিয়ানা ওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। তো কবে হয়েছিল জালিয়ানা ওয়ালাবাগ হত্যাকাণ্ড? 13 এপ্রিল 1919 সালে। তো এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় যে জালিয়ানা ওয়ালাবাগ হত্যাকাণ্ড যখন হয়েছিল সেই টাইমে ভারতের ভাইসরয় কে ছিল? সেই টাইমে ভারতের ভাইসরয় ছিলেন জেমস ফোর্ড। কে ছিলেন? জেমস ফোর্ড। জেমস ফোর্ড ছিলেন ভারতের ভাইসরয়। এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় যে জালিয়ানা ওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে বা হত্যাকাণ্ডের দ্বারা মর্মাহত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কোন উপাধি ত্যাগ করেন? তো রবীন্দ্রনাথ ঠাকুর ত্যাগ করেন কি? তার নাইটহুড উপাধি রবীন্দ্রনাথ ঠাকুর ত্যাগ করেন। আর আরেকটা কোশ্চেন দেয় যে গান্ধীজি তার কোন উপাধি ত্যাগ করেছিলেন? গান্ধীজি ত্যাগ করেন কি? গান্ধীজি ত্যাগ করেন কাইসার ই হিন্দ। কাইসার ই হিন্দ। তো রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করেন, আর গান্ধীজি ত্যাগ করেছিলেন কি? কাইসার ই হিন্দ। এই যে এক্সট্রা ফ্যাক্ট গুলো তোমাদের লেখানো হচ্ছে, এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে। এখান থেকেও কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেন থাকে, সেই কারণে কিন্তু এক্সট্রা ফ্যাক্ট গুলো আলোচনা করছি। তো এগুলো তোমরা পিডিএফ এ ডাউনলোড করতে পারবে না, শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে সেগুলোই তোমরা পিডিএফ এ ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে আশা করি প্রত্যেকে জানো। নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া আছে @লার্নিং এক্সপার্ট SD, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে টেলিগ্রামের লিঙ্ক প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে, বা আজকে যে ক্লাসটা চলছে, বা ভবিষ্যতে যে ক্লাসগুলো চলবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে। চলে আসো পরের কোশ্চেন। সুলতানি বংশের কোন সুলতানেরা সর্বাধিক সময় রাজত্ব করেছিলেন? তো সুলতানি বংশে অর্থাৎ দিল্লি সালতানেট যে এরা ছিল, তো সেই সুলতানি বংশে কটা বংশ ছিল যদি কোশ্চেন দেয়? অ্যান্সার হবে 5টা রাজবংশ। 5টা রাজবংশ কিন্তু রাজত্ব করে। তার মধ্যে সর্বপ্রথম বংশ এসেছিল কি? দাস বংশ, অর্থাৎ স্লেভ ডাইনাস্টি। স্লেভ ডাইনাস্টি। এর পরের যে রাজবংশ এসেছিল তার নাম কি? তার নাম হলো খিলজি বা খলজি।
খালজি ডাইনাস্টি। এর পরে এসেছিল খালজির পরে তুগলক, তুগলক বংশ, তুগলক ডাইনাস্টি। তুগলকের পরে এসেছিল সৈয়দ ডাইনাস্টি, সৈয়দ বংশ। এবং সৈয়দ বংশের পরে এসেছিল লোধি বংশ, লোধি ডাইনাস্টি, লোধি ডাইনাস্টি, লোধি বংশ। তো দিল্লির প্রথম দিল্লি সুলতানেট এরিয়ার দিল্লি সুলতানি বংশের প্রথম যে রাজবংশ আছে, প্রথম যে বংশটা আছে সেটা হলো কি দাস বংশ, অর্থাৎ সেলেব ডাইনেস্টি। এরা কবে এসেছিল? এরা এসেছিল 1206 খ্রিস্টাব্দে। 1206 থেকে এরা রাজত্ব করে কত সাল পর্যন্ত? 1290 সাল পর্যন্ত এরা রাজত্ব করে। খিলজি বংশ প্রতিষ্ঠা হয় কবে? এই 1290 এর থেকে খিলজি বংশ মানে দাস বংশের পরেই খিলজি বংশের প্রতিষ্ঠা হয় 1290 থেকে 1320 পর্যন্ত খিলজি বংশ কিন্তু রাজত্ব করেছিল। এরপর রাজত্ব করে তুগলক বংশ। তুগলক বংশ কত বছর? 1320 থেকে এরা প্রায় 1414 সাল পর্যন্ত কিন্তু এরা রাজত্ব করে। এরপর আসে সৈয়দ বংশ। সৈয়দ বংশ 1414 থেকে 1451 পর্যন্ত এরা রাজত্ব করে। এরপর 1451 থেকে আর পানিপথের প্রথম যুদ্ধ পর্যন্ত মানে 1526 পর্যন্ত রাজত্ব করে কারা? লোধি বংশ। তাহলে সালগুলো লিখে দিলাম। এবার এখান থেকে বুঝতে পারবে যে সর্বাধিক টাইম পিরিয়ড ধরে কে রাজত্ব করেছে। তো সব থেকে বেশি টাইম পিরিয়ড ধরে রাজত্ব করেছে এই তুগলক বংশ, 1320 থেকে 1414, প্রায় কিন্তু 94 ইয়ার্স কিন্তু এরা রাজত্ব করে। তো সব থেকে বেশি টাইম হলো তুগলক বংশ, অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। যদি কোশ্চেন দিতে যে দিল্লি সুলতানি বংশের সুলতানেরা সর্বাধিক রাজত্ব করেছিলেন কোন বংশ, তো তখন সর্বনিম্ন রাজত্ব করেছিলেন কোন বংশ সব থেকে কম টাইম ধরে, তখন অ্যান্সার হয়ে যাবে খিলজি বংশ। খিলজি বংশ দেখো এখানে মাত্র 30 বছর এরা কিন্তু রাজত্ব করেছিল। তাহলে স্মল টাইম পিরিয়ড ধরে খিলজি বংশ আর লং টাইম পিরিয়ড ধরে তুগলক বংশ। আচ্ছা, এখান থেকে কোশ্চেন দেয় যে এই সমস্ত বংশের প্রতিষ্ঠাতাকে। তো প্রতিষ্ঠাতাগুলো আমি এখান থেকে একটু রিলেট করিয়ে দিচ্ছি। দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন কুতুবউদ্দিন আইবক। দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন কুতুবউদ্দিন আইবক হলেন দাস বংশের প্রতিষ্ঠাতা। কোশ্চেন দেবে খিলজি বংশের প্রতিষ্ঠাতাকে। খিলজি বংশের প্রতিষ্ঠাতা হলেন জালালউদ্দিন খিলজি। জালালউদ্দিন খিলজি। জালালউদ্দিন খিলজি হলেন খিলজি বংশের প্রতিষ্ঠাতা। তুগলক বংশের প্রতিষ্ঠাতাকে। তুগলক বংশের প্রতিষ্ঠাতা হলেন গিয়াস উদ্দিন তুগলক। গিয়াস উদ্দিন তুগলক হলেন তুগলক বংশের প্রতিষ্ঠাতা। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হলেন খিজির খাঁ। খিজির খাঁ হলেন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা। আর লোধি বংশের প্রতিষ্ঠাতা হলেন কে? বাহলাল লোধি। বাহলাল লোধি। প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন ঘেটে দেখলে দেখবে বহুবার এখান থেকে কোশ্চেন দিয়েছে। আরেকটা কোশ্চেন লোধি বংশ থেকে দেবে যে লোধি বংশের শেষ রাজা কে ছিলেন। তো লোধি বংশের শেষ রাজা ছিলেন ইব্রাহিম লোধি। ইব্রাহিম লোধি। এখান থেকে কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট করে রাখবে। চলে আসো পরের কোশ্চেনে। নিচের কোন হরপ্পা সাইটে 3টি জনপদের অবশিষ্টাংশ পাওয়া গিয়েছে? তো 3টে জনপদের অবশিষ্টাংশ পাওয়া গিয়েছে ধলাভিরাতে, অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। ধলাভিরা থেকে আরেকটা কোশ্চেন দেয় যে সিন্ধু সভ্যতার সব থেকে বড় স্থল। কোশ্চেন দেবে সিন্ধু সভ্যতার সব থেকে বড় স্থল কোনটা ছিল? তো সিন্ধু সভ্যতার সব থেকে বড় স্থল হলো ধওলাভিরা। আর যদি এখান থেকে কোশ্চেন দেয় যে সিন্ধু সভ্যতায় ভারতে সব থেকে বড় স্থল,
ভারতে সব থেকে বড় স্থল কোনটা? কারণ ধলাভিরা কি, ধলাভিরা এটা পাকিস্তানেও অবস্থিত এবং এটা ইন্ডিয়াতেও অবস্থিত। তো সিন্ধু সভ্যতা ইন্ডিয়া এবং পাকিস্তান দুটো জায়গায় মিলে আছে। আগে অখণ্ড ভারত ছিল, তখন ভারত বলা হতো, কিন্তু এখন বর্তমানে ইন্ডিয়া এবং পাকিস্তানে মিলে আছে এবং তার মধ্যে সব থেকে বড় স্থল হলো ধলাভিরা, যেটা এখনো ইন্ডিয়ার কিছু অংশ আছে, পাকিস্তানের কিছু অংশ আছে। কিন্তু কোশ্চেন যদি দেয় যে সিন্ধু সভ্যতায় ভারতে অবস্থিত, এখন বর্তমানে ভারতে অবস্থিত সব থেকে বড় স্থল কোনটা, তখন অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে রাখিগড়ি। রাখিগড়ি হলো এখন বর্তমানে ভারতে অবস্থিত সব থেকে বড় স্থল। কালীবঙ্গান থেকে রিলেট করো, কালীবঙ্গান থেকে যে কোশ্চেন দেয় যে সিন্ধু সভ্যতায় চুরির নিদর্শন পাওয়া গিয়েছে কোথা থেকে, তো চুরির নিদর্শন পাওয়া গিয়েছে কালীবঙ্গান থেকে। আরেকটা কোশ্চেন এখান থেকে দেয়, এই যে বড় স্থল থেকে একটা বড় স্থল তো হয়ে গেল, একটা বললাম ওভারঅল বড় স্থল, আর একটা বললাম ভারতে অবস্থিত বড় স্থল। আরেকটা কোশ্চেন তোমাদের দেয় যে সিন্ধু সভ্যতার সব থেকে বড় শহর, সিন্ধু সভ্যতার সিন্ধু সভ্যতার সিন্ধু সভ্যতার সব থেকে বড় শহর কোনটা, বড় সিটি কোনটা? তো সিন্ধু সভ্যতার সব থেকে বড় শহর হলো মহেঞ্জোদড়ো, হলো সিন্ধু সভ্যতার সব থেকে বড় শহর। মহেঞ্জোদড়ো থেকে রিলেট করো, মহেঞ্জোদড়ো কবে খোদাই হয়েছিল? মহেঞ্জোদড়ো খোদাই হয়েছিল 1922 সালে। কে খোদাই করেন মহেঞ্জোদড়ো? মহেঞ্জোদড়ো খোদাই করেন রাখাল দাস ব্যানার্জি বা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদড়ো কিন্তু খোদাই করেছিলেন। কোশ্চেন দেবে মহেঞ্জোদড়ো কোথায় অবস্থিত বর্তমানে, তো মহেঞ্জোদড়ো বর্তমানে পাকিস্তানের লারকানা জেলা। কোথায়? পাকিস্তানের লারকানা জেলাতে বর্তমান মহেঞ্জোদড়ো অবস্থিত। কোন নদীর তীরে অবস্থিত এই মহেঞ্জোদড়ো? ইন্দাস রিভারের তীরে, সিন্ধু নদীর তীরে মহেঞ্জোদড়ো অবস্থিত। মহেঞ্জোদড়োর অর্থ কি? বাংলাতে একে কি বলা হয়? মহেঞ্জোদড়োর অর্থ হলো মিরিতের স্তূপ। মহেঞ্জোদড়োর অর্থ হলো মিরিতের স্তূপ, হলো মহেঞ্জোদড়োর অর্থ। মহেঞ্জোদড়ো থেকে আরেকটা কোশ্চেন তোমাদের দেয় যে বিশাল স্নানাগার বিশাল স্নানাগার কোশ্চেন দেবে বিশাল আন্নাগার বিশাল আন্নাগার এগুলো নিদর্শন কোথায় পাওয়া গিয়েছে? মহেঞ্জোদড়োতে। বা আরেকটা কোশ্চেন দেয় যে কাঁসার নর্তকী, কাঁসার কাঁসার নর্তকী এটাও পাওয়া গিয়েছে কোথায়? এটাও কিন্তু পাওয়া গিয়েছে মহেঞ্জোদড়োতে। কোশ্চেন যদি দেয় যে সিন্ধু সভ্যতার প্রথম খোদাই হয় কোথায়, তো সিন্ধু সভ্যতার প্রথম খোদাই হয় হরপ্পা। এই জন্য হরপ্পা সভ্যতাকে কিন্তু সিন্ধু সভ্যতাও বলা হয়। কবে খোদাই হয়েছিল? 1921 সালে খোদাই হয়েছিল। কে খোদাই করেছিল? দয়ারাম সাহানি। দয়ারাম দয়ারাম সাহানি খোদাই করেছিল হরপ্পা সভ্যতায়। চলে আসো পরের কোশ্চেনে। দারাশিকো কি শিরোনামে উপনিষদগুলো ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন? তো যদি কোশ্চেন দেয় যে উপনিষদগুলোকে ফার্সি ভাষায় অনুবাদ করেন কে, তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে দারাশিকো। তো দারাশিকো ফার্সি ভাষায় যে অনুবাদ করেছিলেন সেটা কি শিরোনামে করেছিলেন? শির-ই-আকবর। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। তো এই শির-ই-আকবর নামে তিনি কটা উপনিষদকে কনভার্ট করেছিলেন ফার্সি ভাষায়? 52টা উপনিষদকে ফার্সি ভাষায় কিন্তু তিনি অনুবাদ করেছিলেন। পরের কোশ্চেনে আসো। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? তো ক্যাবিনেট মিশনের সদস্য কতজন ছিল যদি কোশ্চেন দেয়, এভাবেও কিন্তু কোশ্চেন দিতে পারে। তো ক্যাবিনেট মিশনের সদস্য ছিল 3 জন সদস্য ছিল। 3 জন সদস্যের মধ্যে একজন ছিলেন প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্ট কে ছিলেন এটাও কিন্তু এক্সামে কোশ্চেন দেয়। ক্যাবিনেট মিশনের সদস্যদের মধ্যে সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন পেথিক লরেন্স। দ্বিতীয় জন ব্যক্তি ছিলেন স্টাফোর্ড ক্রিস। তৃতীয় ব্যক্তি ছিলেন এভি আলেকজান্ডার। ছিলেন না কে? ছিলেন না জন সাইমন। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কোশ্চেন দেবে ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? ভারতে আসে কবে ক্যাবিনেট মিশন?
তো এক্সাক্ট ডেট কিন্তু মনে রাখতে হবে। ক্যাবিনেট মিশন ভারতে আসে 24 মার্চ 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে এবং ভারতের জন্য একটি ত্রিস্তরীয় রাজনীতির প্রস্তাব তারা কিন্তু এনেছিল এই ক্যাবিনেট মিশনের মাধ্যমে। অর্থাৎ ক্যাবিনেট মিশনের প্রধান সুপারিশ ছিল প্রদেশগুলোকে তিনটে ভাগে ভাগ করা, তিনটে গ্রুপে ভাগ করা। কোশ্চেন দেবে যে গণপরিষদের গঠনের কথা বলা হয়েছে কোন কমিশনের বা কোন মিশনের আন্ডারে। তো গণপরিষদ গঠনের কথা বলা হয়েছিল কিন্তু এই ক্যাবিনেট মিশনের মাধ্যমে এবং সেখানে বলা হয়েছিল যে 389 জন সদস্য নিয়ে গণপরিষদ গঠন করতে হবে, কিন্তু 300 যখন গঠন হয়েছিল 389 জন সদস্য ছিল না। তো কারণ প্রদেশ থেকে কিন্তু কেউ পার্টিসিপেট করেনি, তো 299 জন সদস্য নিয়ে প্রদেশ থেকে এবং মুসলিম লীগ এরা কিন্তু সাপোর্ট করেনি, সেই কারণে 299 জন সদস্য নিয়ে প্রথমে গণপরিষদ গঠন হয়েছিল। চলে আসো পরের কোশ্চেনে। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস স্পেশাল জিকে জিএস এর ক্লাস। এছাড়া এখানে আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা এক্সামের জন্য এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাসটা থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতে তোমরা ক্লাসগুলো দেখতে পারবে। এছাড়া এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা আছে। তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, কখন কোন ক্লাস হবে, কোন দিন কোন টাইমে কোন ক্লাস থাকছে বা ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা বা এক্সাম ওরিয়েন্টেড কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকলে সবকিছুই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জানানো হয়। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেওয়া আছে, তোমরা এখন বর্তমানে যে চ্যানেলটাতে ক্লাসটা দেখছো তার নাম দা লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য তোমরা জিকে জিএস এর ক্লাস পেয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস পেয়ে যাবে, ইংলিশের ক্লাস পাবে এবং রিজনিং এর ক্লাস পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেল থেকে। আর ম্যাথের ক্লাস করার জন্য আমাদের আরেকটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে, একদমই নতুন চ্যানেল। চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। চ্যানেলের লোগোটা ভালোভাবে দেখে নাও, এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। চ্যানেলের লিংক তোমরা এই যে ক্লাসটা দেখছো এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, সেটার উপর ক্লিক করলে তোমরা এই ম্যাথস বাই সন্তু স্যার এই চ্যানেলে পৌঁছতে পারবে এবং সেখান থেকে ম্যাথের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে। তো প্রত্যেককে বলছি চ্যানেল দুটোকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখবে এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকবে। চলে আসো পরের কোশ্চেন। হিমালয়ের অবস্থান কোন হিমালয়? ট্রান্স হিমালয়, মধ্য না গ্রেট হিমালয়? তো হিমালয় অবস্থিত কোথায়? মধ্য হিমালয়। ছবি এঁকে এখানে বোঝাচ্ছি, তার আগে এখান থেকে আমি ফার্স্টে হিমালয়ের যে শ্রেণী বিভাগ, হিমালয়ের পর্বতের শ্রেণী বিভাগকে আমি দুটো ভাগে ভাগ করেছি। একটা হলো শ্রেণী, আমি নয়, এটা বিজ্ঞানীরাই করেছেন। তো একটা হচ্ছে শ্রেণী অনুযায়ী বিভাগ করা 4টে ভাগে, আর একটা হলো শৃঙ্খলা অনুযায়ী বিভাগ করা, শ্রেণী এবং শৃঙ্খলা। তো শ্রেণী অনুযায়ী প্রথমে হলো ট্রান্স হিমালয়। ট্রান্স হিমালয়ের নিচে আছে কি? ট্রান্স হিমালয়ের নিচে আছে গ্রেটার হিমালয় বা একে বলা হয় কি হিমাদ্রি হিমালয়। গ্রেটার হিমালয়ের নিচে আছে মিডিল হিমালয়ের নিচে আছে শিবালিক হিমালয়। আর শৃঙ্খলা অনুযায়ী বলতে নদী দ্বারা কিন্তু ভাগ করা হয়েছে। তো ফার্স্ট আসছে পাঞ্জাব হিমালয়ের পরে হলো কুমায়ুন হিমালয়ের পরে হলো নেপাল হিমালয়ের পরে হলো আসাম হিমালয়। তো এগুলো কোনটা কিভাবে বিভক্ত হচ্ছে সেটা আমি একটুখানি ম্যাপের সাহায্যে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, যাতে করে তোমাদের সহজে মনে থাকে। ম্যাপ সাহায্যে যদি না পড়ো তাহলে কিন্তু জিনিসটা মুখস্থ রাখতে অনেকটাই কিন্তু কষ্টকর হবে। তো ফার্স্টে দেখো এখানে ভারতের একদম উত্তর দিয়ে যে রেঞ্জটা গেছে এই রেঞ্জটা কি? এটা হলো কারাকোরাম রেঞ্জের নিচে দিয়ে গেছে কি লাদাখ রেঞ্জ, এটা হলো লাদাখ রেঞ্জ। এবং লাদাখ রেঞ্জের নিচে দিয়ে গেছে কি ঝাঁসকার রেঞ্জ। তো এই কারাকোরাম, লাদাখ এন্ড ঝাঁসকার এই তিনটে মিলে যে হিমালয়
সেটা কি, সেটাকে বলা হয় ট্রান্স হিমালয়। কি বলা হয়? ট্রান্স হিমালয়, ট্রান্স হিমালয়। এবার এখানে দেখো, এই ট্রান্স হিমালয়ের নিচে এই পজিশনে আছে একটা পর্বত, তার নাম কি? তার নাম হলো নাঙ্গা পর্বত, নাঙ্গা, নাঙ্গা পর্বত। আর এদিকে নাঙ্গা পর্বত থেকে এদিকে পূর্ব সাইডে এখান থেকে এরকম পজিশন দিয়ে এসে যে রেঞ্জটা গেছে, এখান দিয়ে অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে। অরুণাচল প্রদেশের একদম শেষ প্রান্ত এখানে নামচা বারোয়া, এই পর্বতটার নাম কি? নামচা বারোয়া, নামচা বারোয়া। তো পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে পূর্বে নামচা বারোয়া পর্যন্ত বিস্তৃত এই যে রেঞ্জটা, একে বলা হয় কি? এই ভাগটাকে বলা হয় গ্রেটার হিমালয়। কি বলা হয়? গ্রেটার হিমালয়, গ্রেটার হিমালয়, বা একে বলা হয় হিমাদ্রি হিমালয়। আচ্ছা, গ্রেটার হিমালয়টা আমি এই সাইডে লিখছি, তাহলে ক্লিয়ার হবে। এটাকে বলা হয় কি? গ্রেটার হিমালয়, গ্রেটার হিমালয়, অথবা একে বলা হয় কি? হিমাদ্রি হিমালয়, হিমাদ্রি হিমালয়। এই গ্রেটার বা হিমাদ্রি হিমালয়ের নিচে এখান দিয়ে আরেকটা রেঞ্জ গেছে, এটা হলো পীর পাঞ্জাল, পীর পাঞ্জাল, পীর পাঞ্জাল রেঞ্জ। পীর পাঞ্জালের পরে হলো ধওলাধর, পীর পাঞ্জালের পরে এটা হলো কি? ধওলাধর। ধওলাধরের পরে হলো নাক টিব্বা, এটা হলো নাক টিব্বা। আর নেপালের মধ্যে হলো মহাভারত, মহাভারত। তো এই রেঞ্জটাকে কি বলা হয়? এই রেঞ্জটাকে বলা হয় মিডিল হিমালয়। কি বলা হয়? মিডিল হিমালয়, মিডিল হিমালয় বলা হয় এই রেঞ্জটাকে। মিডিল হিমালয়ের নিচ দিয়ে গেছে, এরকম পজিশন দিয়ে গেছে শিওয়ালিক হিমালয়। এই পজিশন দিয়ে যেটা গেছে এটাকে কি বলবো? এটাকে বলবো শিবালিক হিমালয়, এটাকে বলবো শিবালিক, শিবালিক হিমালয়। তো এটা হলো কি? এটা হলো শ্রেণী বিভাগ। দেখো এখানে ফার্স্টে লিখেছি ট্রান্স, তারপরে গ্রেটার, তারপরে মিডিল, তারপরে শিবালিক। তো ওপরের যে রেঞ্জটা গেছে কারাকোরাম, লাদাখ এন্ড ঝাঁসকার, এটা মিলে হলো কি? এটা মিলে হলো কারাকোরাম, কারাকোরাম, লাদাখ এবং ঝাঁসকার মিলে হলো ট্রান্স হিমালয়। ট্রান্স হিমালয়ের পরে নাঙ্গা পর্বত থেকে এদিকে পশ্চিমে, সরি পূর্বে নামচা বারোয়া পর্যন্ত বিস্তৃত যে হিমালয়টা, সেটাকে বলা হয় গ্রেটার হিমালয়, অর্থাৎ হিমাদ্রি হিমালয়। তারপর গ্রেটার হিমালয়ের নিচের যে অংশ, যেখানে হিমাচল প্রদেশ অবস্থিত, হিমাচল প্রদেশ এদিকে উত্তরাখণ্ড, তো সেখান দিয়ে যে পর্বত শ্রেণীটা গেছে তাকে বলা হয় কি? তাকে বলা হয় মিডিল হিমালয়। এবং মিডিল হিমালয়ের নিচে দিয়ে যে পর্বত শ্রেণীটা গেছে তাকে বলা হয় কি? শিবালিক হিমালয়। এবার শৃঙ্খলা অনুযায়ী নদী, অর্থাৎ নদী দ্বারা বিভক্ত হয় কিভাবে, বা নদী দ্বারা কিভাবে হিমালয়কে বিভক্ত করা হয়েছে সেটা এখান থেকে দেখে নাও, অর্থাৎ শৃঙ্খলা অনুযায়ী। তো এখান দিয়ে গেছে কি? সিন্ধু নদী। তো এখানে সিন্ধু নদী, আর এখান দিয়ে গেছে সতলুজ রিভার। সতলুজ রিভার, সিন্ধু রিভার আর ব্রহ্মপুত্র, তিনটেই কিন্তু তিব্বতের মানস সরোবর থেকে, কৈলাস রেঞ্জের মানস সরোবর থেকে কিন্তু তিনটেরই উৎপত্তি হয়েছে। ব্রহ্মপুত্র এখান দিয়ে গেছে, এখান থেকে সিন্ধু নদ এইভাবে গিয়ে পাকিস্তানে পড়েছে, আর সতলুজ রিভারটা এখান থেকে উৎপত্তি হয়ে এইভাবে কিন্তু নিচে এসে পাঞ্জাবের মধ্যে দিয়ে গিয়ে সেটা আবার সিন্ধু নদের সাথে মিশেছে পাকিস্তানে গিয়ে। তো সতলুজ রিভার আর সিন্ধু রিভারের মাঝখানে যে অংশটা, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় পাঞ্জাব হিমালয়। কি বলা হয়? পাঞ্জাব হিমালয়। তো এখানে এটা ইন্দাস রিভার, ইন্দাস রিভার, আর এটা কি বললাম? এটা হলো সতলুজ। কোশ্চেন দেয় এইভাবে যে পাঞ্জাব হিমালয় কোন দুটো নদীর মধ্যবর্তী অংশ? তো অ্যান্সার হবে কি? সিন্ধু এবং সতলুজ বা শতদ্রু নদীর মধ্যবর্তী অংশ। সতলুজ রিভারের ডান সাইডে ঠিক উত্তরাখণ্ডের এরকম পজিশন দিয়ে এখান দিয়ে এসছে কি? কালী রিভার, কালী রিভার। তো কালী রিভার এবং সতলুজ রিভারের মধ্যবর্তী অংশকে বলা হয় কি? বলা হয়
কুমায়ুন হিমালয়। কি বলা হয়? কুমায়ুন হিমালয়। এবার কালী রিভার, আর এদিকে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে কি তিস্তা রিভার। তো কালী এবং তিস্তা রিভারের মধ্যবর্তী অংশকে বলা হয় কি? বলা হয় নেপাল হিমালয়। কি বলা হয়? নেপাল হিমালয় বলা হয়। তিস্তা রিভার আর এদিকে পূর্বে ব্রহ্মপুত্র রিভার, এর মাঝখানে এটা হলো ব্রহ্মপুত্র। তিস্তা রিভার এবং ব্রহ্মপুত্রের মাঝখানে হিমালয়ের অংশকে বলা হয় কি? আসাম হিমালয়। তাহলে শৃঙ্খলা অনুযায়ী এবং শ্রেণী অনুযায়ী হিমালয়ের যে ভাগ, সেই ভাগগুলো কিন্তু ম্যাপের সাহায্যে দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের মনে থাকবে। নদীগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এইভাবে কোশ্চেন দেবে। সতলুজ রিভার এবং কালী রিভারের মধ্যবর্তী অংশকে, হিমালয়ের অংশকে কি বলা হয়? অ্যান্সার হবে হুমায়ুন। কালী অ্যান্ড তিস্তার মধ্যবর্তী অংশকে বলা হয় নেপাল, আর তিস্তা আর ব্রহ্মপুত্রের মধ্যবর্তী অংশকে বলা হয় কি? বলা হয় আসাম হিমালয়। চলে আসো পরের কোশ্চেন। নিচের কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়? তো গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে কাবেরী যায় না, কৃষ্ণা যায় না, গোদাবরী যায় না, যায় কোনটা? তাপ্তি নদী যায় গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এছাড়া গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে আরেকটা নদী যায়, সেটা কোনটি? সেটা হলো নর্মদা। নর্মদাটা কিন্তু ম্যাক্সিমাম টাইম এক্সামে কোশ্চেন দেয়। তো নর্মদা এবং তাপ্তি দুটো নদী, যেটা কিন্তু পশ্চিম বাহিনী নদী, এবং এই দুটো নদী কিন্তু গ্রস্তা উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়। কোশ্চেন দেবে তাপ্তি নদীর উৎপত্তি স্থল কোথায়, অর্থাৎ এর অরিজিন কোথায়? তো তাপ্তি নদী, এটার অরিজিন হলো মধ্যপ্রদেশের মহাদেব পর্বতের মুলতাই উচ্চভূমি থেকে। মহাদেব পর্বতের মুলতাই উচ্চভূমি থেকে এর উৎপত্তি। এটা পশ্চিমে প্রভাবিত হয়, পশ্চিমে বাহিত হয়ে এটা গুজরাটের কোথায়? সুরাটের কাছে খাম্বাত উপসাগরে কিন্তু এটা পড়ে। গুজরাটের সুরাটে খাম্বাত উপসাগরে এটা পতিত হয়। খাম্বাত উপসাগরে এটা পতিত হয়, এটা পড়ে। এখান থেকে বাকি যে নদীগুলো আছে সেগুলো অরিজিন গুলো রিলেট করে দিই, কারণ এখন উৎপত্তি স্থল জানতে চাইছে। তো কাবেরী নদী, এটা সম্ভবত এর আগের দিন তোমাদের পড়িয়েছিলাম, সেটা পুলিশের ক্লাসে পড়িয়েছিলাম কি পিএসসির ক্লাসে খেয়াল আসছে না, তবেও কিন্তু পড়ানো হয়েছিল এটা। তো অরিজিন, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, তোমরা পিএসসি ক্লার্কশিপের জন্য যারা ক্লাসটা দেখছো, পিএসসি ক্লার্কশিপের এই ক্লাসটার পাশাপাশি পুলিশের যে ক্লাসটা তোমাদের প্রোভাইড করা হচ্ছে, সেখানে যে জিকে এর ক্লাস বা ম্যাথের ক্লাস চলছে বা রিজনিং এর ক্লাস চলছে, রিজনিং যদিও তোমাদের পিএসসি ক্লাসিপে লাগবে না, তো সেখানে যে জিকেজিএস এর ক্লাসটা চলছে সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখবে, সেগুলো কিন্তু তোমাদের এই এক্সামের জন্য কাজে লাগবে। অরিজিন কোথায় কাবেরী নদীর অরিজিন অর্থাৎ উৎপত্তি হলো কর্ণাটকের কোথা থেকে? কর্ণাটকের ব্রহ্মগিরি রেঞ্জ, কর্ণাটকের পশ্চিমঘাট পর্বতমালার ব্রহ্মগিরি রেঞ্জ থেকে এর কিন্তু উৎপত্তি। এবং এই কাবেরী নদী পূর্ব দিকে বাহিত হয়। কাবেরী নদী কোন দিকে বাহিত হয়? এটা পূর্ব বাহিত নদী, পূর্ব দিকে এটা কিন্তু বাহিত হয়, এবং পূর্ব দিকে বাহিত হয়ে এই নদীটা পড়ে কোথায়? এই নদীটা পড়ে বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগরে গিয়ে কিন্তু এই নদীটা পড়ে। কাবেরী নদী থেকে আরেকটা কোশ্চেন তোমাদের দেবে, যে ভারতের সব থেকে পুরানো ওল্ডেস্ট ড্যাম অফ ইন্ডিয়া। কোশ্চেন দেবে ওল্ডেস্ট ড্যাম অফ ইন্ডিয়া কোনটা? তো ওল্ডেস্ট ড্যাম অফ ইন্ডিয়া হলো কাল্লানাই ড্যাম হলো ভারতের সব থেকে পুরানো ড্যাম। সেটা কোন নদীর ওপরে অবস্থিত? সেটা কাবেরী নদীর ওপরে অবস্থিত। কোশ্চেন দেবে কাবেরী নদী থেকে যে গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাকে?
বলা হয় কাবেরী নদীকে। আর যদি কোশ্চেন দেয় যে দক্ষিণী গঙ্গা বলা হয় কাকে, তো দক্ষিণী গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। দক্ষিণী গঙ্গা বলা হয় কোন নদীকে? গোদাবরী নদীকে বলা হয় দক্ষিণী গঙ্গা। কোশ্চেন দেবে যে ভারতের সব থেকে দক্ষিণতম নদী কোনটা, অর্থাৎ ইন্ডিয়াস ইন্ডিয়াস সাউথ মোস্ট ইন্ডিয়াস সাউথ মোস্ট রিভার কোনটা? তো অ্যান্সার হবে কাবেরী রিভার হলো ভারতের সব থেকে দক্ষিণতম নদী। গোদাবরী থেকে রিলেট করো, গোদাবরী থেকে একটা কোশ্চেন করিয়ে দিয়েছি যে দক্ষিণী গঙ্গা কাকে বলা হয়? গোদাবরী। কেন বলা হয়? কারণ এটা ইন্ডিয়ার সেকেন্ড লংগেস্ট রিভার, সেকেন্ড লংগেস্ট রিভার অফ ইন্ডিয়া। ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী। গঙ্গা হলো ভারতের সব থেকে দীর্ঘতম নদী, গঙ্গার পরবর্তী দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি? দ্বিতীয় দীর্ঘতম নদী হলো এই গোদাবরী নদী। সেই কারণে এই গোদাবরী নদীকে বলা হয় দক্ষিণী গঙ্গা। যেহেতু দ্বিতীয় দীর্ঘতম নদী, এর লেন্থটা তোমাদের মাথায় রাখতে হবে, এর লেন্থ হলো 1465 কিলোমিটার হলো এর লেন্থ। গোদাবরীর উৎপত্তি কোথা থেকে হয়? এখানে নিচে লিখছি, গোদাবরীর অরিজিন, গোদাবরীর উৎপত্তি হয় কোথা থেকে? উৎপত্তি হয় নাসিকের ত্রিম্বাকেশ্বর থেকে। নাসিকের, মহারাষ্ট্রের নাসিক অবস্থিত, তো নাসিকের ত্রিম্বাকেশ্বর ত্রিম্বাকেশ্বর থেকে এর উৎপত্তি হয়। এবং এটা পরে কোথায়? এটা পরে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে গিয়ে এটা পতিত হয়। কৃষ্ণা নদীর উৎপত্তি হয় কোথা থেকে? কৃষ্ণা নদীর ক্ষেত্রে আমি এখানে নিচে লিখছি সবুজ কালি দিয়ে। কৃষ্ণা নদীর উৎপত্তি হয় কোথায়? উৎপত্তি হয় কৃষ্ণা নদীর মহাবালেশ্বর থেকে, পশ্চিমঘাটের মহাবালেশ্বর থেকে এর উৎপত্তি হয়। এবং এই কৃষ্ণা নদীও পড়ে কোথায়? কৃষ্ণা নদীও পড়ে বঙ্গোপসাগরে গিয়ে, বে অফ বেঙ্গলে গিয়ে। কৃষ্ণা নদী থেকে আরেকটা কোশ্চেন যেটা দেয় সেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো কি তুঙ্গাভদ্র কার উপনদী? কোশ্চেন দেয় যে তুঙ্গাভদ্র কার উপনদী? তুঙ্গাভদ্র হলো কৃষ্ণার উপনদী। আরেকটা এক্সামে কোশ্চেন দিয়েছিল যে ভীমা কার উপনদী? তো ভীমাও হলো কৃষ্ণার উপনদী। চলে আসো পরের কোশ্চেনে, নিম্নলিখিত কোন নদীর ওপর সর্দার সরোবর ড্যাম নির্মিত হয়েছে? তো সর্দার সরোবর ড্যাম এটা কিন্তু বহুবার পড়িয়েছি, নর্মদা নদীর ওপরে, অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। নর্মদা নদীর উপরে সর্দার সরোবর ড্যাম অবস্থিত, যার পাশে ওয়ার্ল্ড হাইয়েস্ট স্ট্যাচু ওয়ার্ল্ড হাইয়েস্ট স্ট্যাচু, যার নাম কি? স্ট্যাচু অফ ইউনিটি। স্ট্যাচু অফ ইউনিটি কার স্ট্যাচু? সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু। সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু। হাইট কত? যেহেতু ওয়ার্ল্ড টলেস্ট স্ট্যাচু, ওয়ার্ল্ড হাইটেস্ট স্ট্যাচু, ওয়ার্ল্ড টলেস্ট লিখে দিই, ওয়ার্ল্ড টলেস্ট স্ট্যাচু। তো এর হাইট হলো 182 মিটারের হাইট। এর এক্সাক্ট লোকেশন কোথায়? এটা গুজরাটের কেভাডিয়াতে অবস্থিত। কোথায়? কেভাডিয়া, এক্সাক্ট জায়গার নাম মাথায় রাখবে, কেভাডিয়া গুজরাটের কেভাডিয়াতে অবস্থিত ওয়ার্ল্ড হাইয়েস্ট স্ট্যাচু সর্দার বল্লভভাই প্যাটেল। কোন নদীর তীরে? নর্মদা নদীর তীরে। কোন ড্যামের কাছে? সর্দার সরোবর ড্যামের কাছে এটা অবস্থিত। শতদ্রু থেকে রিলেট করো, শতদ্রু নদীর ওপরে অবস্থিত ইন্ডিয়াস হাইয়েস্ট গ্রাভিটি ড্যাম, অর্থাৎ ভারতের সব থেকে উচ্চতম গ্রাভিটি ড্যাম অবস্থিত শতদ্রু, অর্থাৎ শতদ্রুকে কি বলা হয়? সতলুজ নদীর ওপরে অবস্থিত ইন্ডিয়াস হাইয়েস্ট গ্রাভিটি ড্যাম। তার নাম কি? তার নাম হলো ভাকরা নাঙ্গাল ড্যাম। এই ভাকরা নাঙ্গালের ভাকরা অবস্থিত কোথায়? ভাকরা অবস্থিত পাঞ্জাবে। নাঙ্গাল অবস্থিত কোথায়? নাঙ্গাল অবস্থিত হিমাচল প্রদেশে। যেহেতু ভারতের সব থেকে উচ্চতম গ্রাভিটি ড্যাম, তো এর হাইট কত সেটাও কিন্তু মনে রাখতে হবে। এর হাইট হলো
226 মিটার হলো এর হাইট, 226 মিটার হলো এর হাইট। কাবেরী নদীর উপরে ভারতের সব থেকে পুরানো ড্যাম, ওল্ডেস্ট ড্যাম কালনাই ড্যাম অবস্থিত, এটা এক্ষুনি বলে দিলাম। আর মহানদী থেকে রিলেট করো, মহানদীর ওপরে বিশ্বের সব থেকে লম্বা ড্যাম, ওয়ার্ল্ডস লংগেস্ট ড্যাম, ওয়ার্ল্ড লংগেস্ট ড্যাম, বিশ্বের সব থেকে দীর্ঘতম ড্যাম, তার নাম কি? তার নাম হলো হীরাকুদ ড্যাম। হীরাকুদ বাঁধ অবস্থিত, হীরাকুদ ড্যাম অবস্থিত কোন নদীর ওপরে? মহানদীর ওপরে হীরাকুদ ড্যাম। এটা কোন রাজ্যের মধ্যে পড়ে? ওড়িশা রাজ্যের মধ্যে পড়ে। যেহেতু সব থেকে লম্বা ড্যাম, এর লেন্থ কত এক্সাক্ট ভ্যালু মাথায় রাখবে, 25.79 কিলোমিটার হলো এর লেন্থ। চলে আসো পরের কোশ্চেন, ভারতের সর্বাধিক খনিজ সম্পদপূর্ণ শিলা সিস্টেম হলো কোনটি? তো ভারতের সব থেকে খনিজ সম্পদ সম্পূর্ণ শিলা সিস্টেম হলো ধারওয়ার সিস্টেম। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো ধারওয়ার সিস্টেমে ভারতের প্রাচীনতম একটা রূপান্তরিত শিলা, আর্কিয়ান শিলা থেকে পলির রূপান্তরের কারণে এগুলো কিন্তু গঠিত হয়েছিল। এগুলো প্রধানত আরাবল্লী যে রেঞ্জ আছে, ছোটনাগপুরের মালভূমি যেগুলো আছে, তারপর মেঘালয়, তামিলনাড়ু, এই সমস্ত অংশে কিন্তু এই ধারওয়ার সিস্টেম এর যে শিলাগুলো, সেই শিলাগুলো পাওয়া যায়। চলে আসো পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন জোড়টি বেমানান? কাইগা কর্ণাটক, ঠিক আছে, কাইগা কর্ণাটকে অবস্থিত। রাওয়াতভাটা রাজস্থানে অবস্থিত। মুপান্ডাল তামিলনাড়ুতে অবস্থিত। তো এগুলো কিন্তু তোমাদেরকে অনেকবার বলেছি, এর আগে যে 35টা জিকেজিএস এর ক্লাস করিয়েছি সেখানে কিন্তু বহুবার বলেছি যে যখনই তোমাদের হাতে ফাঁকা টাইম থাকবে তখন তোমরা ভারতের ম্যাপ ভালোভাবে দেখবে। ফাঁকা টাইম বলতে শোয়ার আগে বা কোনো একটা ফাঁকা টাইম তোমাদের থাকলো, কোথাও যাচ্ছ, ট্রেনে যাচ্ছ, সেই টাইমে ফাঁকা টাইম থাকছে, তো সেই টাইমে কি করবে, বেকার টাইমটা নষ্ট না করে গুগলে সার্চ করবে ইন্ডিয়ান ম্যাপ বা ওয়ার্ল্ড ম্যাপ। ইন্ডিয়ান ম্যাপে কোথায় কোন নদী আছে, কোথায় কোন রাজ্য, কোথায় কোন ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে সেগুলো ভালোভাবে দেখবে। এর ফলে কি হবে, জিনিসটা সহজে মুখস্থ থাকবে যদি তুমি দেখো। আর যদি তুমি ডাইরেক্ট মুখস্থ করতে চাও, যেমন তোমার সামনে এখন কোশ্চেন দেওয়া হচ্ছে, এই কোশ্চেনের অ্যান্সার এইটা হবে, এইটা যদি মুখস্থ করতে চাও 3 থেকে 4 দিন বা বড়জোর 10 দিন মনে থাকবে, তারপরে আবার ভুলে যাবে। কিন্তু ম্যাপ দেখে যদি ম্যাপটা তোমার আগে দেখা থাকে তারপরে যদি পড়ো, তাহলে একটা সুবিধা যে যে ওই জায়গাটা কোথায় এটা তোমার সামনে, চোখের সামনে ভিজুয়ালাইজ হয়ে যাবে এবং জিনিসটা বহুদিন মনে থাকে। তাই বারবার বলছি, ফাঁকা টাইম থাকলে অবশ্যই ভারতের ম্যাপ এবং ওয়ার্ল্ড ম্যাপ এটাগুলো কিন্তু দেখবে। ওয়ার্ল্ড ম্যাপে বেশি কিছু দেখার দরকার নেই, কোথায় কোন মহাদেশ অবস্থিত, কোথায় কোন সাগর অবস্থিত, কোথায় কোন দেশ অবস্থিত, এবং ইম্পর্টেন্ট যে দেশগুলো আছে তাদের যে রাজধানী, সেই রাজধানীগুলো একটু খেয়াল করবে। আর যেগুলো একটু নিউজে আসে, তাদের প্রাইম মিনিস্টার, তাদের প্রেসিডেন্ট কে আছে, তাদের রাজধানী কোথায়, বা তাদের কারেন্সি কি, এইগুলো একটু খেয়াল করবে। এইগুলো খেয়াল করলে ওয়ার্ল্ড ম্যাপে খুব বেশি জিনিস লাগে না। তো যাই হোক, এখানে দেখো কাইগা ঠিক আছে, রাওয়াতভাটা ঠিক আছে, মুপান্ডাল এটাও তামিলনাড়ুতে অবস্থিত। আর যেটা ভুল আছে সেটা হলো পুগা। পুগা হিমাচল প্রদেশ না, পুগা অবস্থিত কোথায়? পুগা অবস্থিত লাদাখে। তো অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, এই জোটটা কিন্তু এখানে বেমানান আছে। চলে আসো পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন বন্দরটি পূর্ব উপকূলে অবস্থিত নয়? পূর্ব উপকূলের কোনটা বন্দর নয়? তো পূর্ব উপকূলের বন্দরগুলো আমি এখানে ফার্স্টে লিখি। পূর্ব উপকূলের বন্দর হলো, ফার্স্টে হলো চেন্নাই বন্দর, চেন্নাই। বিশাখাপত্তনম, বিশাখাপত্তনম। তুতিকোরিন, তুতিকোরিন। তারপরে পারাদ্বীপ, পারাদ্বীপ। এগুলো প্রত্যেকটাই কিন্তু পূর্ব উপকূলের বন্দর। তারপরে আমাদের কলকাতা বন্দর, এন্নোর বন্দর, এগুলো প্রত্যেকটা পূর্ব উপকূলের বন্দর। তো পূর্ব উপকূলের বন্দর নয় কোনটা? প্যারাদ্বীপ পূর্ব উপকূলের বন্দর, তুতিকোরিন এটাও পূর্ব উপকূলের বন্দর, চেন্নাই এটাও পূর্ব উপকূলের বন্দর। তো নয় যেটা, সেটা হলো কান্ডালা। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, গ্লাস অবলিক কাঁচ, গ্লাস অথবা কাঁচ একই, নিচের কোন অ্যাসিডে দ্রবীভূত হয়? তো গ্লাস কাঁচ, গ্লাস অথবা কাঁচ এটা দ্রবীভূত হয় HF অর্থাৎ হাইড্রোফ্লোরিক অ্যাসিড। HF এর ফুল ফর্ম কি? হাইড্রোফ্লোরিক অ্যাসিড। হাইড্রো, অনেক সময় ফুল ফর্ম জানতে চাই, হাইড্রোফ্লোরিক অ্যাসিড। হাইড্রোফ্লোরিক অ্যাসিড হলো HF এর ফুল ফর্ম।
আচ্ছা, অ্যাসিড থেকে আরো দুটো তিনটে কোশ্চেন তোমাদের এখান থেকে রিলেট করাবো, যার মধ্যে কোশ্চেন দেয় যে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় কাকে? অয়েল অফ ভিট্রিয়ল, অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় H2SO4, গাঢ় H2SO4 কে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। H2SO4 কে বলা হয় কি? সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক সালফিউরিক অ্যাসিড বলা হয় H2SO4 কে। HNO3 কে কি বলা হয়? বলা হয় নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক নাইট্রিক অ্যাসিড বলা হয় HNO3 কে। অথবা HNO3 কে কি বলা হয়? বলা হয় অ্যাকুয়াফর্টিস, অ্যাকুয়াফর্টিস। তো কোশ্চেন দেবে যে এর মধ্যে কোনটা অ্যাকুয়াফর্টিস, কোশ্চেন দেবে এর মধ্যে কোন অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। তো খেয়াল রাখবে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় H2SO4, আর অ্যাকুয়াফর্টিস বলা হয় কাকে? অ্যাকুয়াফর্টিস বলা হয় HNO3 কে। আরেকটা কোশ্চেন দেয় এখান থেকে অ্যাকোয়ারিজিয়া, অ্যাকোয়ারিজিয়া, অ্যাকোয়ারিজিয়া বলা হয় কাকে? অ্যাকোয়ারিজিয়া বলা হয় দুটো অ্যাসিডের মিশ্রণকে। তো এইভাবে কোশ্চেন দেয় যে কোন দুটো অ্যাসিডের মিশ্রণকে অ্যাকোয়ারিজিয়া বলা হয়? তো বলা হয় গাঢ় HCl এবং গাঢ় HNO3, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে বলা হয় অ্যাকোয়ারিজিয়া। এই মিশ্রণটা কত অনুপাতে হবে? তো 3:1 অনুপাতে হবে, অর্থাৎ 3 ভাগ HCl 1 ভাগ গাঢ় HNO3 এর মিশ্রণকে বলা হয় কি? বলা হয় অ্যাকোয়ারিজিয়া। বাংলাতে একে বলা হয় অম্লরাজ। তো অম্লরাজ আর অ্যাকোয়ারিজিয়া একই জিনিস। অম্লরাজ ইংলিশে বলা হয় অ্যাকোয়ারিজিয়া। সেখানে কোন কোন অ্যাসিড থাকে? গাঢ় HCl এবং গাঢ় HNO3। চলে আসো পরের কোশ্চেন, সবচেয়ে ভারী মৌলের নাম কোনটি? তো এই চারটে অপশনের মধ্যে সবচেয়ে ভারী মৌল হলো কোনটা? ইউরেনিয়াম। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। আর যদি কোশ্চেন দিত যে সব থেকে নমনীয় ধাতু কোনটা? সব থেকে নমনীয় নমনীয় ধাতু, তো সব থেকে নমনীয় ধাতু হলো সোনা। চলে আসো পরের কোশ্চেন, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? তো রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে? রক্তের গ্রুপ আবিষ্কার করেন ল্যান্ডস্টেইনার। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। উইলিয়াম হার্ভে প্রথম রক্ত সঞ্চালন তিনি কিন্তু শনাক্ত করেন। প্রথম রক্ত সঞ্চালন, প্রথম রক্ত সঞ্চালন শনাক্ত করেন কে? শনাক্ত করেন উইলিয়াম হার্ভে। আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেন কে? আবিষ্কার করেন তিনি পেনিসিলিন। পেনিসিলিন আবিষ্কার করেন কে? পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। রবার্ট কোচ আবিষ্কার করেন কি? যক্ষা রোগের ব্যাকটেরিয়া। যক্ষার ব্যাকটেরিয়া, যক্ষা রোগের ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে? আবিষ্কার করেন রবার্ট কোচ। তো কার্ল ল্যান্ডস্টেনার ইনি রক্তের যে গ্রুপ, রক্তের ABO, এই গ্রুপ আবিষ্কার করেছিলেন কবে? আবিষ্কার করেছিলেন 1901 সালে। রক্তের গ্রুপ তিনি আবিষ্কার করেছিলেন। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন তোমাদের দেয়, যদি নর্মালি কোশ্চেন করে সেখানে কোশ্চেন দেবে যে সর্বজনীন দাতা, সর্বজনীন দাতা আর সর্বজনীন গ্রহীতা, সর্বজনীন দাতা এবং সর্বজনীন গ্রহীতা বলা হয় কোন রক্তের গ্রুপকে? তো সর্বজনীন দাতা বলা হয় ও গ্রুপের রক্তকে, আর সর্বজনীন গ্রহীতা বলা হয় কোন রক্তকে? বলা হয় AB গ্রুপের রক্তকে বলা হয় সর্বজনীন গ্রহীতা। এবার যদি কোশ্চেনটা তোমাদের আরো ডিপলি করে, আরো যদি হার্ড লেভেলের করে, তখন এর সাথে RH ফ্যাক্টর জুড়ে দেবে। তো কোশ্চেন দেবে যে সর্বজনীন দাতা বলা হয় ও নেগেটিভ না ও পজিটিভ কোন রক্তকে? তো সর্বজনীন দাতা বলা হয় ও নেগেটিভ রক্তকে বলা হয় সর্বজনীন দাতা। আর যদি কোশ্চেন লেভেল হার্ড করে তখন সর্বজনীন গ্রহীতা বলা হয় AB গ্রুপের কোন কোন RH ফ্যাক্টর? তো AB গ্রুপের পজিটিভ RH ফ্যাক্টর, AB প্লাস রক্ত গ্রুপ যাদের আছে তাদেরকে বলা হয় সর্বজনীন গ্রহীতা। চলে আসো পরের কোশ্চেন, নিচের কোনটি ভিটামিন বি কমপ্লেক্সের সদস্য নয়? তার আগে আরেকটা কোশ্চেন এখান থেকে দেয় যে ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে
কটা ভিটামিন থাকে? তো ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে 8টি ভিটামিন থাকে, মানে 8টি বি কমপ্লেক্সের মধ্যে 8 প্রকার ভিটামিন আছে, 8 প্রকার ভিটামিন থাকে। সেই 8 প্রকার ভিটামিন কি কি মনে রাখা সব থেকে সহজ, B1, B2, B3, B1, 2, 3 লিখলে, তারপরে B4টাকে বাদ দিয়ে দাও, B4 বাদ দিয়ে দেওয়ার পরে B5, B6, B7 লিখলে, তারপরে আবার 8কে বাদ দিয়ে দাও, 8 বাদ দেওয়ার পরে লেখো B9, আর লাস্ট একটা পড়ে থাকে সেটা হলো B12। এই 8টা হলো ভিটামিন বি কমপ্লেক্সের ভিটামিন। এখান থেকে যে কোশ্চেনটা দেয় সেটা হলো এদের রাসায়নিক নাম কি, অর্থাৎ ভিটামিন B1কে কি বলা হয়? ভিটামিন B1কে বলা হয় থিয়ামিন। কি বলা হয়? ভিটামিন B1কে বলা হয় থিয়ামিন। ভিটামিন B2কে বলা হয় রাইবোফ্লাভিন। রাইবোফ্লাভিন। ভিটামিন B3কে বলা হয় নিয়াসিন। ভিটামিন B3কে বলা হয় নিয়াসিন। ভিটামিন B5কে বলা হয় প্যান্টোথেনিক অ্যাসিড। কি বলা হয়? প্যান্টোথেনিক অ্যাসিড বলা হয় ভিটামিন B5কে। B6কে বলা হয় পাইরিডক্সিন। B7 এর নাম হলো বায়োটিন। B9 এর নাম হলো ফলিক অ্যাসিড। আর B12 এর নাম হলো কোভালামিন। তো এই যে ভিটামিন বি কমপ্লেক্সে 8টা ভিটামিন থাকে, এর মধ্যে যেটা বহুবার এক্সামে কোশ্চেন দেয় সেটা হলো B1, এর রাসায়নিক নাম না জানতে চাই, কোশ্চেন দেবে যে থিয়ামিন বলা হয় কোন ভিটামিনকে, তো ওখানে অপশনে দিয়ে দেবে ভিটামিন A, D, B1, B12 এরকম দিয়ে দেবে। তো B1 কে থিয়ামিন। তারপরে যেটা বহুবার কোশ্চেন দেয় সেটা হলো রাইবোফ্লাভিন। তারপরে বাকিগুলো দেয় না। ভিটামিন B9টা ফলিক অ্যাসিড জানতে চায়, আর একটা ভিটামিন B12। এই চারটে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু 8খানার নাম কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, কারণ এখানে কোশ্চেনই দেখতে পাচ্ছ এর মধ্যে ভিটামিন বি কমপ্লেক্সের সদস্য নয় কোনটা। তো সদস্য ফলিক অ্যাসিড, ফলিক অ্যাসিড কোন ভিটামিনকে বলা হয়? বলা হয় ভিটামিন B9কে। রাইবোফ্লাভিন বলা হয় ভিটামিন B2কে। তো বি টু রাইবোফ্লাভিনও হলো বি কমপ্লেক্সের সদস্য। থিয়ামিন বলা হয় B1কে। অ্যাসকর্বিক অ্যাসিড কিন্তু এটা বি কমপ্লেক্সের মধ্যে আসছে না। তো অ্যাসকর্বিক অ্যাসিড এটা কোন ভিটামিন? অ্যাসকর্বিক অ্যাসিড হলো ভিটামিন সি, রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। ছত্রাক হলো এমন উদ্ভিদ যার অভাব ড্যাশ। তো ছত্রাক হলো এমন উদ্ভিদ, ছত্রাক কিন্তু নিজে খাদ্য তৈরি করতে পারে না, কারণ কি? তার ক্লোরোফিল থাকে না। তো এর অভাব কি? এর অভাব হলো ক্লোরোফিলের। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। কাভাদি এবং কারাগাম কোন রাজ্যের সাথে সম্পর্কিত? দেখো এক্ষুনি বললাম যে তোমাদের, এক্ষুনি না, এটা আমি সেই ক্লাস নাম্বার যখন 1 থেকে শুরু হয়েছে, মানে ফার্স্ট সেট যখন শুরু হয়েছে তখন থেকেই বারবার বলি যে ফাঁকা টাইমে ম্যাপ দেখবে, কারণ এই টাইপের কোশ্চেন কিন্তু এখন এক্সামে দিচ্ছে। তো কাভাদি এবং কারাগাম কোন রাজ্যে অবস্থিত? কাভাদি কারাগাম এটা অবস্থিত তামিলনাড়ু রাজ্যে। অপশন এ এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। নিম্নলিখিত কোন স্থানে গোল গম্বুজ অবস্থিত? তো আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি গোল গম্বুজ কোথাকার। গোল গম্বুজ হলো বিজাপুর, বিজাপুরের গোল গম্বুজ। বিজাপুরের গোল গম্বুজ। তো বিজাপুর কোন রাজ্যে অবস্থিত? বিজাপুর অবস্থিত কর্ণাটক। তো কর্ণাটকের বিজাপুরে গোল গম্বুজ অবস্থিত। কোশ্চেন দেয় যে গোল গম্বুজ কে নির্মাণ করেছিল? নির্মাতাকে গোল গম্বুজের নির্মাতা হলেন মোহাম্মদ আদিল শাহ। মোহাম্মদ আদিল শাহ হলেন গোল গম্বুজের নির্মাতা। আর এখান থেকে কোশ্চেন দেয় যে ভারতের বৃহত্তম গম্বুজ কোনটি? ভারতের বৃহত্তম। তো ভারতের বৃহত্তম গম্বুজ হলো গোল গম্বুজ। ভারতের বৃহত্তম গম্বুজ কোনটি? গোল গম্বুজ হলো ভারতের বৃহত্তম গম্বুজ। চলে আসো পরের কোশ্চেন। নিম্নলিখিত কোন ব্যক্তি বলেছেন ভারত একটি আধা ফেডারাল রাষ্ট্র? তো ভারত একটা আধা ফেডারেল রাষ্ট্র, এটা বলেছেন কেসি হায়ার। জাস্ট অনলাইনার ফরম্যাটে মাথায় রাখবে। অপশন ডি এর সঠিক অ্যান্সার। চলে আসো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন।
ভারতের সংবিধানে স্বাধীনতার অধিকার রয়েছে কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেলের মধ্যে? আচ্ছা, এখান থেকে কিছু আমি এখান থেকে রিলেট করাচ্ছি। রাইট টু এখান থেকে কোশ্চেন দেয়, রাইট টু ইকুয়ালিটি অর্থাৎ সমানতার অধিকার, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম অর্থাৎ স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম স্বাধীনতার অধিকার। এখান থেকে কোশ্চেন দেয় এইভাবে, যেমন এখানে কোশ্চেন দিয়েছে স্বাধীনতার অধিকার, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, তারপর রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান অর্থাৎ ধর্মের স্বাধীনতা, ফ্রিডম অফ রিলিজিয়ান। কোশ্চেন দেবে রাইট টু কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, কালচারাল অ্যান্ড এডুকেশনাল, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। আরেকটা কোশ্চেন দেবে যে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস অর্থাৎ সাংবিধানিক প্রতিকার। বাংলা অর্থগুলো বলে দিলাম, রাইট টু ইকুয়ালিটি মানে সমানতার অধিকার, রাইট টু ফ্রিডম মানে স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান মানে ধর্মের স্বাধীনতার অধিকার, কালচারাল এডুকেশনাল রাইটস, আর কনস্টিটিউশনাল রেমিডিস মানে সাংবিধানিক প্রতিকার। তো এগুলো কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেল বলা হয়? তো রাইট টু ইকুয়ালিটি হলো আর্টিকেল নাম্বার 14 থেকে আর্টিকেল নাম্বার 18 কে বলা হয় রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ফ্রিডম যেটা এখানে কোশ্চেন ছিল যে স্বাধীনতার অধিকার, তো এটা বলা হয় আর্টিকেল নাম্বার 19 থেকে আর্টিকেল নাম্বার 22 পর্যন্ত যেটা আছে, দেখো ধারা 19 থেকে ধারা 22, অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান অর্থাৎ ধর্মের স্বাধীনতার অধিকার, এটা বলা আছে আর্টিকেল নাম্বার 25 থেকে আর্টিকেল নাম্বার 28 এর মধ্যে। তারপর কালচারাল এডুকেশনাল অ্যান্ড রাইটস, এটা বলা আছে আর্টিকেল নাম্বার 29 আর 30 এর মধ্যে, মানে 29 থেকে 30 পর্যন্ত। আর কনস্টিটিউশনাল রেমিডিস এটা বলা আছে আর্টিকেল নাম্বার 32, আর্টিকেল নাম্বার 32 এ বলা আছে সাংবিধানিক প্রতিকারের কথা। তো আজকের ক্লাসে এই 20টা কোশ্চেন রাখা হয়েছিল। আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সেই ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করা হবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাস ভালো লাগলে অবশ্যই কিন্তু ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।